আচ্ছা, আমরা যে গুগল, ফেসবুক বা ইউটিউব ব্যবহার করি, এটা পুরো ইন্টারনেটের কতটুকু অংশ বলুন তো? 10%? 20? শুনলে অবাক হবেন, আমরা যা দেখি তা একটা বিশাল বরফখণ্ডের চূড়ার মতো। আসল ইন্টারনেট মানে প্রায় 95%ই আমাদের চোখের আড়ালে। তো কি আছে সে অন্ধকার জগতে? চলুন আজ সেই রহস্যের গভীরে একটা ডুব দেওয়া যাক। তো প্রশ্নটা হলো, আমাদের এই অনলাইন দুনিয়াটা কি শুধু এই কয়েকটা চেনা জানা ওয়েবসাইটের মধ্যেই শেষ? এর বাইরে কি আসলেই আর কিছু নেই? এই প্রশ্নটা দিয়েই কিন্তু আমাদের আজকের জার্নিটা শুরু হচ্ছে। আর এর উত্তরটা, আচ্ছা ওটা আপনাদের একটু চমকে দেবে, এটা বলতে পারি। উত্তরটা হলো মাত্র 5%। হ্যাঁ, ঠিকই শুনছেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। আমরা যেটাকে ইন্টারনেট বলে চিনি, সেটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাত্র 5%। এই চেনাজানা অংশটার একটা নামও আছে, সারফেস ওয়েব। তার মানে বাকি 95%ই আমাদের নাগালের বাইরে, পুরোপুরি অদৃশ্য। এই যে আইসবার্গের ছবিটা, এটা দিয়ে ব্যাপারটা খুব সহজে বোঝা যায়। পানির ওপরে যে ছোট্ট চূড়াটা দেখা যাচ্ছে, ওটাই হলো সারফেস ওয়েব, মানে আমাদের প্রতিদিনের ইন্টারনেট। কিন্তু আসল খেলাটা তো পানির নিচে। সেখানে ডুবে আছে দুটো বিশাল রহস্যময় লেয়ার। একটা হলো ডিপ ওয়েব, আর তারও গভীরে ডার্ক ওয়েব। তো চলুন ইন্টারনেটের এই লুকানো স্তরগুলোর রহস্যটা একটু খোলাসা করা যাক। দেখুন, ডিপ ওয়েব আর ডার্ক ওয়েব এই দুটো শব্দ নিয়ে না প্রচুর কনফিউশন আছে। অনেকেই দুটোকে এক জিনিস ভেবে বসেন। তো সবার আগে চলুন এই ধোঁয়াশাটাই পরিষ্কার করে নিই। এই দুটোকে প্রায়ই গুলিয়ে ফেলা হয়, কিন্তু বিশ্বাস করুন, এদের মধ্যে আকাশ পাতাল তফাত। সহজ করে বললে, ডিপ ওয়েব হলো ইন্টারনেটের সেই বিশাল অংশটা যেটা গুগল বা অন্য কোনো সার্চ ইঞ্জিন খুঁজে পায় না। আর ডার্ক ওয়েব, ওটা হলো ওই ডিপ ওয়েবেরই খুব ছোট্ট একটা অংশ, যেটা সাংঘাতিক ভাগে এনক্রিপ্টেড, মানে ওখানে ঢুকতে হলে আপনার বিশেষ সফটওয়্যার লাগবে। ডিপ ওয়েব নামটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান, কিন্তু মজার ব্যাপার কি জানেন? এটা মোটেও ভয়ের কিছু না। সত্যি বলতে কি, আমরা কিন্তু সবাই রোজ এটা ব্যবহার করছি। ভাবছেন কিভাবে? আরে যখনই আপনি অনলাইন ব্যাংকিংয়ে লগ করছেন বা আপনার ইমেল চেক করছেন, এমনকি অফিসের প্রাইভেট নেটওয়ার্কেও যখন কাজ করছেন, আপনি আসলে ডিপ ওয়েব ব্যবহার করছেন। কারণ এই তথ্যগুলো তো আপনার ব্যক্তিগত, তাই না? এগুলো তার গুগল সার্চে দেখানোর জিনিস না, তাই এগুলোকে সুরক্ষিত রাখা হয়। কিন্তু এই বিশাল ডিপ ওয়েবের ভেতরেই লুকিয়ে আছে সেই আসল রহস্যময় জায়গাটা, ডার্ক ওয়েব। এই জায়গাটা কিন্তু ইচ্ছে করেই গোপন করে রাখা হয়েছে। এখানে এমন টেকনোলজি ব্যবহার করা হয় যেটা আপনার পরিচয়, আপনার লোকেশন সবকিছু একদম লুকিয়ে রাখে। আর ঠিক এই কারণেই জায়গাটা এত রহস্যে ঘেরা, এত বিতর্কিত। আচ্ছা, কিন্তু প্রশ্নটা হলো, ডার্ক ওয়েব কিভাবে এতটা গোপনীয়তা নিশ্চিত করে? এর পেছনে প্রযুক্তিটা আসলে কি? চলুন এবার সেই টেকনিক্যাল দিকটা একটু সহজ করে বোঝা যাক। এর মূল চাবিকাঠি হল টোর নামের একটা টেকনোলজি, পুরো নাম দ্য অনিয়ন রাউটার। হ্যাঁ, অনিয়ন মানে পেঁয়াজ। আর এই নামটা কিন্তু এমনি এমনি দেওয়া হয়নি, কারণ এর কাজ করার ধরনটাই ঠিক একটা পেঁয়াজের মতো, লেয়ারে লেয়ারে ঢাকা। ব্যাপারটা কিভাবে কাজ করে? ভাবুন, আপনার ডেটাকে পেঁয়াজের খোসার মতো করে এনক্রিপশনের অনেকগুলো স্তরে মরে ফেলা হয়। এরপর এই ডেটাটা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কিছু ভলেন্টিয়ার সার্ভারের মধ্যে দিয়ে র্যান্ডমলি ঘুরতে থাকে। প্রত্যেকটা সার্ভার শুধু একটা করে স্তর খোলে আর পরের সার্ভারের ঠিকানাটা জানতে পারে, কিন্তু কেউই জানে না ডেটাটা আসলে কোথা থেকে আসছে বা শেষ পর্যন্ত কোথায় যাবে। এই পুরো প্রক্রিয়ার কারণেই আপনার আসল পরিচয় খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এই যে পরিচয় পুরোপুরি গোপন রাখার ক্ষমতা, এর একটা ভয়ঙ্কর অন্ধকার দিকও আছে। ঠিক এই সুবিধার কারণেই ডার্ক ওয়েব হয়ে উঠেছে ভয়ঙ্কর সব অপরাধের আকড়া। আমরা ডার্ক ওয়েব নিয়ে যেসব ভয়ঙ্কর কথা শুনি, দুঃখজনক হলেও তার অনেকটাই সত্যি। যেমন ধরুন, কিংস কলেজের একটা স্টাডি বলছে যে ডার্ক ওয়েবের অবৈধ কাজের মধ্যে সবচেয়ে বড় অংশ হল ড্রাগস কেনাবেচা আর ইল্লিগাল ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন। এই যে চারটা দেখছেন, এখানেই পরিষ্কার বোঝা যাচ্ছে। তবে এখানেই শেষ না। এর বাইরেও হ্যাকিং, টেরোরিজম, আরও কত কি যে এখানে রোজ ঘটছে তার কোনো ইয়ত্তা নেই। অনেকেই হয়তো সিল্ক রোডের নাম শুনে থাকবেন। এটা ছিল ডার্ক ওয়েবের এমনই এক কুখ্যাত মার্কেটপ্লেস যেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের অবৈধ জিনিসপত্র কেনাবেচা হতো। শুধু তাই না, এখান থেকে আপনি হ্যাকার ভাড়া করতে পারবেন, চুরি করা ক্রেডিট কার্ডের ডেটা কিনতে পারবেন, এমনকি টেরোরিস্ট গ্রুপগুলো তাদের প্রচার, ফান্ডিং আর লোক জোগাড়ের জন্যই এই প্ল্যাটফর্ম ব্যবহার করে। মানে এটা আসলেই ইন্টারনেটের সবচেয়ে অন্ধকার একটা কোণা। কিন্তু সব গল্পেরই দুটো দিক থাকে, তাই না? যে টেকনোলজিটা অপরাধীদের আড়াল করছে, সেই একই টেকনোলজি কিন্তু আবার অনেকের জন্য স্বাধীনতার একমাত্র হাতিয়ার। চলুন এবার ডার্ক ওয়েবের এই অন্য দিকটা একটু ঘুরে দেখি।
এই যে কথাটা এখানে বলা হয়েছে এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, পরিচয় গোপন রাখার ক্ষমতাটা তো শুধু অপরাধীদের দরকার হয় না। ফ্রিডম অফ স্পিচ, প্রাইভেসি, এগুলো তো আমাদের সবার অধিকার, তাই না? এমন অনেক দেশ আছে, অনেক পরিস্থিতি আছে যেখানে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়। ডার্ক ওয়েব তখন সেই সব মানুষদের জন্য এই অধিকারগুলো রক্ষা করার একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়ায়। একবার ভাবুন তো, এমন একটা দেশে একজন সাংবাদিক কাজ করছেন যেখানে সত্যি কথা বললেই বিপদ। তিনি কিভাবে তার সোর্সের পরিচয় গোপন রেখে খবর প্রকাশ করবেন? অথবা ধরুন কোনো হুইসেল ব্লোয়ার, যিনি বিশাল কোনো কোম্পানির দুর্নীতি ফাঁস করতে চান, তাদের জন্য ডার্ক ওয়েব একটা সেফটি নেটের মতো কাজ করে, একটা রক্ষা কবচ। আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো বিবিসি। ভাবা যায়, বিবিসির মতো একটা বিশ্বস্ত নিউজ অর্গানাইজেশনও কিন্তু ডার্ক ওয়েবে তাদের নিজস্ব সাইট চালায়। কেন? যাতে চীন বা ইরানের মতো দেশ, যেখানে ইন্টারনেট সেন্সরশিপ খুব করা, সেখানকার মানুষও সত্যি খবরটা পড়তে পারে। এখান থেকেই বোঝা যায় টেকনোলজি নিজে ভালো বা খারাপ হয় না, এর ব্যবহারটাই আসল। এত কিছু শোনার পর মনে হতেই পারে, তাহলে কি ডার্ক ওয়েব একটা আইনকানুনহীন জগৎ, যা খুশি তাই করা যায়? উত্তরটা হলো একদমই না। আইন প্রয়োগকারী সংস্থাগুলো কিন্তু এই ছায়ার জগতেও পুরোপুরি অ্যাক্টিভ। ওই যে বললাম, পরিচয় গোপন রাখা যায়, এর মানে কিন্তু এই না যে আপনি 100% সেফ। অনেকেই এই ভুলটা করেন। সত্যিটা হলো, এখানে অপরাধী আর পুলিশের মধ্যে সবসময় একটা টম অ্যান্ড জেরি খেলা চলতে থাকে। FBI, ইন্টারপোলের মতো এজেন্সিগুলো এখন অনেক অ্যাডভান্সড। তারা ক্রিমিনাল ওয়েবসাইট হ্যাক করে ইউজারদের খুঁজে বের করছে, আন্ডারকভার এজেন্ট হিসেবে মার্কেটে ঢুকে পড়ছে, এমনকি বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি লেনদেনও ট্র্যাক করছে। আর ইন্টারন্যাশনাল কোঅপারেশনের মাধ্যমে তারা বিশ্বজুড়েই এই নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে লড়ছে। আর তারা যে সফল হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হল সিল্ক রোড বা প্লেপেনের মতো বিশাল মার্কেটপ্লেসগুলোকে বন্ধ করে দেওয়া। হ্যাঁ, এটা ঠিক যে একটা বন্ধ হলে হয়তো নতুন 10টা খুলে যায়, কিন্তু লড়াইটা থামেনি। এই লড়াইটা চলছে এবং এটা চলতেই থাকবে। তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? ডার্ক ওয়েব আসলে একটা প্যারাডক্স, একটা দ্বিমুখী তলোয়ারের মতো। একদিকে এটা অপরাধ আর অন্ধকারের জায়গা, আবার অন্যদিকে এটাই কিন্তু বহু নিপীড়িত মানুষের জন্য স্বাধীনতা আর সুরক্ষার একমাত্র আশা। আর এখানেই আমাদের জন্য একটা বড় প্রশ্ন চলে আসে। একদিকে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তা, আরেকদিকে সিকিউরিটি বা নিরাপত্তা। এই দুটোর মধ্যে আমরা কোনটাকে বেশি গুরুত্ব দেব? কতটা প্রাইভেসি আমরা ছাড়তে রাজি আছি একটা সুরক্ষিত সমাজের জন্য? এই ব্যালেন্সটা খুঁজে বের করার উপরেই হয়তো নির্ভর করছে ইন্টারনেটের, এমনকি আমাদের সবার ভবিষ্যৎ। ভাবনার বিষয়, তাই না?